একটু দাঁড়ান আর বুক ঠুকে নিজেকে একটা প্রশ্ন করুন। আপনি যাকে ভোট দিয়ে সংসদে পাঠাচ্ছেন তিনি আদৌ আপনার প্রতিনিধি হয়ে থাকছে তো? নাকি দিল্লির এক মন্ত্রীর ড্রয়িং রুমে বসে ইতিমধ্যেই তার দাম ঠিক হয়ে গেছে? ইভিএম হ্যাকিং বা ভোটের তালিকা চুরির দিন শেষ, এবার সরাসরি আসন চুরির এক মারাত্মক খেলা শুরু হয়েছে দিল্লির অলিন্দে। লক্ষ্য একটাই, সংসদে 2/3 সংখ্যাগরিষ্ঠতা জোগাড় করে দেশের নির্বাচনী ভূগোলটাই এমন ভাবে বদলে দেওয়া যাতে আগামী 100 বছরেও আজকের শাসক দলকে ক্ষমতা থেকে সরানো না যায়। একদম তথ্যের উপর দাঁড়িয়ে আজকের এই পর্বে পর্দাফাশ করব গত 12 বছরে রাষ্ট্রীয় শাসকের চালানো সবচেয়ে বড় এবং ভয়ঙ্কর সিক্রেট অপারেশনের গোটাটা খুব মন দিয়ে শুনুন। নমস্কার, আমি মধুরিমা ভৌমিকার দৈনিক সংবাদ অনলাইনে আপনারা দেখছেন সত্যি আসলে বেদনাদায়ক। আজ এমন এক রাজনৈতিক চক্রান্তের পর্দাফাশ করব যা শুনলে আপনার পায়ের তলার মাটি কেঁপে উঠবে। দেশের গণতন্ত্রের উপর এর চেয়ে বড় আঘাত আর কখনো আসেনি। পশ্চিমবঙ্গ জেতার পর মোদিজি কিন্তু মোটেই শান্ত হয়ে বসে নেই। ঘটনাক্রম বলে দিচ্ছে ক্ষত্রিয়ের ক্ষুধা এখনো মেটেনি। ক্ষত্রিয়ের খিদে মেটাতে পর্দার আড়ালে চলছে এক মারাত্মক খেলা। আর এই খেলার এক এবং একমাত্র লক্ষ্য নিজের মসনদ অনন্তকালের জন্য অমর করে রাখা। লোকসভা আর রাজ্যসভায় কি হচ্ছে খেয়াল করেছেন? তৃণমূল কংগ্রেসের সাংসদ ভাঙানো হচ্ছে। খোলা বাজারে যেন সাংসদ কেনাবেচার হাট বসেছে। কেন্দ্রীয় মন্ত্রীর ড্রয়িং রুমে বসে বিরোধী দল ভাঙার ব্লু প্রিন্ট তৈরি হচ্ছে। সেই ছবি ফলাও করে জাহির করা হচ্ছে। লুকোছাপার সব পর্দা ভেঙে গেছে, কিন্তু মিলিয়ে নেবেন এটা সবে ট্রেলার। আসল সিনেমা এখনো বাকি। প্রথমে রাজ্যসভায় অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি ভাঙা হলো, এখন টার্গেট মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল। কিন্তু এতেও ক্ষত্রিয়ের ক্ষুধা মিটবে না তাদের শিকারী নজরে। এরপরে লাইনে দাঁড়িয়ে আছে একাধিক আঞ্চলিক বিরোধী দল। পরিসংখ্যান দিচ্ছি: এক, রাজ্যসভায় কেজরিওয়ালের 7 জন সাংসদকে ইতিমধ্যেই ভেঙে নেওয়া হয়েছে। 2, লোকসভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের 19 জন সাংসদকে ভাঙা হয়েছে। আগামী 24 ঘন্টার সংখ্যাটা আরো বাড়তে পারে। রাজ্যসভা থেকেও 3 জন ইতিমধ্যেই ইস্তফা দিয়েছেন। 3, এবার লক্ষ্য উদ্ধব ঠাকরে। লোকসভায় তার 9 জন সাংসদের মধ্যে 6 থেকে 7 জন নাকি তথাকথিত বাধ্যবাধকতায় বিজেপির দরজায় কড়া নাড়ছেন। 4, শরদ পাওয়ারের 8 জন সাংসদের মধ্যে 7 জনের দিকেই বিজেপির সেন নজর। 5, হেমন্ত সোরেনের ঝাড়খণ্ড মুক্তি মোর্চা। ঝাড়খণ্ডে কংগ্রেসের সঙ্গে যাদের যৌথ সরকার চলছে, যে দল ইন্ডিয়া ব্লকের শরিক, সেই দলের সাকুল্যে 3 জন সাংসদের দিকেও সেন দৃষ্টি রয়েছে বিজেপির। আবার বলছি, গত 12 বছরে মোদিজির চালানো এটাই সবচেয়ে বড় অপারেশন লোটাস। আপনি প্রশ্ন করবেন, কেন এই মরিয়া চেষ্টা? হঠাৎ কেন সাংসদ জুড়ে দল ভাঙানোর উলঙ্গ তলোয়ার খেলা শুরু হয়েছে? আসল মতলবটা হলো সংসদের আসন সংখ্যা বাড়ানো। লোকসভা এবং রাজ্যসভায় কোথাও 2/3 সাংসদের সমর্থন নেই বলে গত এপ্রিল মাসে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ডিলিমিটেশনের সংবিধান সংশোধনী বিল পাশ করাতে পারেননি। তার ইগো ধাক্কা খেয়েছে। অতএব 2/3 সাংসদের সমর্থন জোগাড় করতে জয়মা বলে ভাষা ও তরিকায়দায় রণাঙ্গনে নেমে পড়েছেন। এখন লোকসভার আসন সংখ্যা 543, শাসক চায় এটাকে বাড়িয়ে 800-র উপরে নিয়ে যেতে। রাজ্যসভার আসন এখন 245, শাসকের লক্ষ্য এটাকে 300 পার করানো। আর এই আসন পুনর্বিন্যাস বা ডিলিমিটেশনের বিল পাশ করাতে গেলে সংসদে প্রয়োজন 2/3 সংখ্যাগরিষ্ঠতা। সেই ম্যাজিক ফিগার জোগাড় করতেই এত তাড়াহুড়ো, এত টাকার খেলা, এত দল ভাঙাভাঙি। একবার যদি এই বিল আগামী অধিবেশনে পাশ করিয়ে দেওয়া যায়, তবে 2029 সালে নির্বাচনে এমন এক ভয়ঙ্কর খেলা হবে যার সামনে ইভিএম হ্যাকিং বা ভোটার তালিকা চুরির অভিযোগগুলো নস্যি। অন্যদিক থেকে দেখলে, যদি বিরোধীরা এই ডিলিমিটেশন বিলটি শাসকের চাহিদা মতন পাশ হতে দেয়, তবে এরপর ভারতের সমস্ত রাজনৈতিক দলকে রাজনীতি ছেড়ে হিমালয়ের গুহায় গিয়ে ধ্যানে বসতে হবে। রসিকতা করেই বললাম, কিন্তু তখন বিরোধীদের কাছে রাজনীতি থেকে সন্ন্যাস নেওয়া ছাড়া আর কোনো পথ থাকবে না। দেশ জুড়ে চালু হবে সিস্টেমেটিক অপোজিশন মডেল। পশ্চিমবঙ্গ থেকেই এই মডেলের যাত্রা শুরু হয়েছে, গোটা দেশেও তাই হবে। এই মডেলের সারসত্য হলো সরকার আমার, বিরোধীরাও আমার। বিরোধী দল থাকবে ঠিকই, কিন্তু তা হবে দাঁত নখহীন এবং এক প্রকার শাসক পোষিত, শাসক অনুমোদিত বিরোধী। সেখানে মূল চালিকা শক্তি থাকবে শাসকেরই নিয়ন্ত্রণে। এই ব্যবস্থার সবচেয়ে ক্লাসিক আর জীবন্ত উদাহরণ হলো বর্তমান রাশিয়া। ভ্লাদিমির পুতিনের রাশিয়ায় এই বিশেষ রাজনৈতিক মডেলটাকে বলা হয় সিস্টেমেটিক অপোজিশন, যেখানে সব মঞ্চই
সাজানো থাকে শাসকের ইশারায়। রাশিয়ায় কমিউনিস্ট পার্টি বা লিবারেল ডেমোক্রেটিক পার্টির মতন কিছু বিরোধী দল আছে ঠিকই, তারা নির্বাচনে লড়ে, পার্লামেন্টে আসনও পায়, এমনকি পুতিন সরকারের কিছু ছোটখাটো নীতির সমালোচনাও করে, কিন্তু আসল চাবিকাঠি থাকে ক্রেমলিনের হাতে। আর রাশিয়ায় যারা সত্যিকারের বিরোধী, অর্থাৎ নন সিস্টেমেটিক অপোজিশন, যেমন প্রয়াত আলেক্সেই নাভালনি, যারা পুতিনের মসনদে সরাসরি নাড়া দিতে চেয়েছিলেন, তাদের কপালে জোটে হয় জেল, না হয় নির্বাসন, না হয় রহস্যজনক মৃত্যু। খেলার গভীরতাটা বুঝুন। 543 থেকে লোকসভার আসন 800 পার করাতে উত্তর ভারতের হিন্দি বলয়ের আসন সংখ্যা এমন ভাবে বাড়িয়ে দেওয়া হবে যাতে দক্ষিণ বা পূর্ব ভারতের মতন আঞ্চলিক শক্তিগুলোর গুরুত্ব চিরতরে শেষ হয়ে যায়। দিল্লি দখল করতে তখন আর তামিলনাড়ু বা বাংলার মুখের দিকে তাকাতে হবে না। খেলাটা শুধু দল ভাঙার নয়, খেলাটা আসলে খতিয়ানের। অঙ্কের হিসেবটা একটু ঠান্ডা মাথায় বুঝুন। এই ডিলিমিটেশন বা আসন পুনর্বিন্যাসের বিল পাশ করাতে গেলে মোদিজির সাধারণ সংখ্যাগরিষ্ঠতা অর্থাৎ 272টি আসনে চলবে না। তার প্রয়োজন স্পেশাল মেজরিটি, মানে 2/3 সংখ্যাগরিষ্ঠতা, লোকসভাতেও রাজ্যসভাতেও। এমনকি মোদিজি এখন একক সংখ্যাগরিষ্ঠতা হারিয়ে নীতিশ কুমার আর চন্দ্রবাবু নাইডুর মতন দুই শরিকের লাঠির উপর ভর করে সরকার চালাচ্ছেন। এবার লোকসভা আর রাজ্যসভার অঙ্কের খাতাটায় চোখ বুলিয়ে নেওয়া যাক। লোকসভার মোট আসন 543, বিল পাশ করাতে গেলে প্রয়োজন 2/3 অর্থাৎ 362 জন সাংসদের ভোট। বিজেপির একার কাছে আছে 240। এনডিএ জোটের টোটাল শক্তি 293, অর্থাৎ ম্যাজিক ফিগার ছুতে মোদিজির আরো 69টি আসন চাই। 543 জনের হাউসে 69টি আসনের শর্টফল মেকআপ করা মুখের কথা নয়। এবার রাজ্যসভায় আসুন। রাজ্যসভার মোট আসন 245, এখানে 2/3 সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন 164 জন সাংসদ। ইতিমধ্যে সুখেন্দু শেখর, সুস্মিতা দেব, কোয়েল মল্লিক, তৃণমূলের ঘরে 3 জন আর নেই। ভাঙাভাঙি আর ইস্তফার খেলা খেলে মোদিজি ইতিমধ্যেই রাজ্যসভায় এনডিএর শক্তি 148-এ নিয়ে গিয়ে ঠেকিয়েছেন। এখন শর্টফল মাত্র 16টি আসন। রাজ্যসভায় এই ঘাটতি মেটানো অমিত শাহের কাছে বাঁ হাতের খেলা। এমনিতেই নির্বাচন কমিশনার স্ক্রুটিনির নামে কি প্রহসন চলছে তা আপনারা দেখছেনই। মধ্যপ্রদেশে কংগ্রেসের হেভিওয়েট নেত্রী মীনাক্ষী নটরাজনের মনোনয়ন পত্রে কোনো ভুল বা মামলা না থাকা সত্ত্বেও তা বাতিল করে দেওয়া হলো। ফলে কংগ্রেস রাজ্যসভার লড়াইয়ের বাইরে চলে গেল। অথচ ঝাড়খণ্ডের রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের কর্পোরেট লিয়াজো অফিসার পরিমল নাথওয়ানির মনোনয়ন পত্রে একাধিক ভুল থাকা সত্ত্বেও তা হাসি মুখে গ্রহণ করা হলো। তার মানে রাজ্যসভা কার্যত মোদিজি পকেটে পুরে ফেলেছেন। আসল চ্যালেঞ্জ হলো লোকসভা। লোকসভার সেই 69-এর ঘাটতি মেটাতে মোদিজি কেমন মরিয়া, এবার সেই হিসেবটা দেখুন। গত 24 ঘন্টার মধ্যে এই 69-এর সংখ্যাটা কমে দাঁড়িয়েছে মাত্র 50-এ। কিভাবে? তৃণমূলের 29 জন সাংসদের মধ্যে 18 জনকে মোটামুটি ভাঙিয়েই নেওয়া হয়েছে। তাহলে বাকি রইল আর 50টি আসন। এই ঘাটতি মেটাতেই এবার টার্গেট করা হয়েছে ইন্ডিয়া ব্লকের বাকি দলগুলোকে। লোকসভায় শিবসেনা উদ্ধব ঠাকরে গোষ্ঠীর 9 জন সাংসদ, শরদ পাওয়ারের 8 জন সাংসদ আর ঝাড়খণ্ড মুক্তি মোর্চার 3 জন সাংসদ আছেন। অর্থাৎ এখানে আরো 20 জন সাংসদ শাসকের হিট লিস্টে। দিল্লির অল ইন্ডিয়ার খবর, শরদ পাওয়ারের একমাত্র কন্যা সুপ্রিয়া সুলে ছাড়া বাকি 7 জন সাংসদের সঙ্গেই নাকি বিজেপির কথাবার্তা চূড়ান্ত। যে কোনো মুহূর্তে শরদ পাওয়ারের দলটিকে বিজেপির সঙ্গে মিশিয়ে দেওয়ার খেলা সম্পূর্ণ হতে পারে। চিন্তা করে দেখুন, জনতা ভোট দিয়ে যাদের সংসদে পাঠালো বিরোধী দলের হয়ে লড়াই করতে, ক্ষমতার লোভ আর এজেন্সির ভয় দেখিয়ে তাদেরই রাতারাতি শাসক দলের ভোট ব্যাংক বানিয়ে দেওয়া হচ্ছে। ক্ষমতার এই নগ্ন আগ্রাসন কোথায় গিয়ে থামবে তা নিয়ে পরে অন্যদিন কথা হবে। এখন চলুন অঙ্কের বাকি হিসেবটাও মিলিয়ে নেওয়া যাক। তাহলে ঘাটতি দাঁড়িয়েছিল 50টি আসনে। এবার যদি উদ্ধব ঠাকরের 9 জন সাংসদের মধ্যে 6 থেকে 7 জন এবং ঝাড়খণ্ড মুক্তি মোর্চার 3 জন সাংসদকে এই তালিকায় জুড়ে দেওয়া হয়, তবে ঘাটতি আরো কমে যাবে। তবে যেটুকু বাকি থাকবে তার জন্য শাসকের শিকারী নজর এখন তামিলনাড়ুর ডিএমকে এর 22 জন সাংসদের ওপর। জাতীয় রাজনীতিতে হাওয়া এমন ভাবে ঘোরানো হচ্ছে যাতে ডিএমকে কংগ্রেস বা ইন্ডিয়া জোট থেকে দূরত্ব বজায় রেখে জগনমোহন রেড্ডির ওয়াইএসআর কংগ্রেসের মতন ত্রিশঙ্কুর ভূমিকায় চলে যায়। আর সংসদের অঙ্কে এই ত্রিশঙ্কু বা নিউট্রাল মোড সবচেয়ে রহস্যময় চরিত্র। এরা বিলের পক্ষে ভোট দিতে পারে, আবার ভোটাভুটির সময় অনুপস্থিত থেকে কৌশলে শাসককে সুবিধাও করে দিতে পারে। আপনি বলবেন ডিএমকে তো কট্টর সনাতন বিরোধী, তারা কিভাবে বিজেপির পাশে দাঁড়াবে?
ইতিহাস কিন্তু বলছে করুণানিধির এই ডিএমকে একসময় অটল বিহারী বাজপেয়ীর এনডিএ সরকারের শরিক ছিল। এই ম্যাজিক ফিগার ছুতে শাসকের অস্ত্রাগারে সব অস্ত্রই মজুদ আছে। তার মধ্যে দুটো মোক্ষম পাশুপথ, এক ইডি সিবিআই ইনকাম ট্যাক্স, দুই আদালতের চক্কর কেটেও দিনের শেষে বঞ্চিত হওয়া। এছাড়া মনোনয়ন বাতিলের মতন প্রশাসনিক কারসাজি তো আছেই। আজ দেশের বিচার ব্যবস্থার যে হাল, তাতে সুবিচারের আশা কতটুকু? মীনাক্ষী নটরাজনের মামলার মতোই হয়তো কোর্ট বলবে আজ নয় কাল শুনবো, আর সেই কাল আস্তে আস্তে মনোনয়নের বা বিল পাশের মেয়াদি ফুরিয়ে যাবে। আমাদের দেশে তো প্রবাদই আছে, জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ডিনাইড। দেরিতে পাওয়া ন্যায় বিচার না পাওয়ারই শামিল। আদালত যখন নীরব, তখন পর্দার আড়ালে আসল খেলা খেলছেন কর্পোরেট জগতের মাথারা। ঝাড়খণ্ড থেকে নির্দল প্রার্থী হিসেবে এনডিএর সমর্থনে রাজ্যসভায় যাওয়া পরিমল নাতওয়ানি আসলে কে? তিনি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ এর কর্পোরেট অ্যাফেয়ার্স এর ডিরেক্টর। আর কর্পোরেট অ্যাফেয়ার্স এর ডিরেক্টরের কাজই হলো সরকারের সঙ্গে লিয়াজো বা দালালি করা। এই কর্পোরেট লবি এখন 24 ঘন্টা একটাই অ্যাসাইনমেন্টে মগ্ন। কিভাবে সংসদের ভেতরে শাসকের সাংসদ সংখ্যা বাড়িয়ে তার কুর্সিকে নিষ্কণ্টক আর চিরস্থায়ী করা যায়। মোদিজি প্রায়ই বুক ফুলিয়ে বলেন তিনি দিনে 18 ঘন্টা কাজ করেন, কিন্তু আমাদের প্রশ্ন, এই 18 ঘন্টা কার জন্য কাজ করেন? দেশের জন্য নাকি নিজের দলের জন্য? দেশের কথা ভাবার সময় তাদের কোথায়? আজ দেশের আসল হালটা দেখুন। বছরের পর বছর ধরে নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়ে লাখ লাখ ছাত্রছাত্রীর ভবিষ্যৎ অন্ধকারের দিকে। দেশের বেকারত্ব স্বাধীন ভারতের ইতিহাসে সর্বোচ্চ শিখরে পৌঁছে গিয়েছে। নিত্য প্রয়োজনীয় জিনিসের আকাশ ছোঁয়া দাম আম জনতার পকেট কেটে সাফ করে দিচ্ছে। দেশের বিদেশ নীতি কার্যত মুখ থুবড়ে পড়েছে। গতকালই মার্কিন সৈন্যের বোমার ঘায়ে ওমানে ভারতের তিনজন নাবিক মারা গেলেন, অথচ রাষ্ট্রীয় শাসক নীরব। আজ এই ঘটনা আমেরিকার নাগরিকদের সঙ্গে ঘটলে তারা কি করতো ভাবতে পারছেন? ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিত। যেখানে ভারতের জাতীয় স্বার্থ রক্ষা করার কথা, সেখানে সরকার মৌন। তাদের 24 ঘন্টার একমাত্র ফোকাস কোন বিরোধী দলকে কিভাবে ভাঙা যায়, কিভাবে তাদের সাংসদদের কেনা যায়। লক্ষ্য একটাই, সংসদে 2/3 সংখ্যাগরিষ্ঠতা জোগাড় করে এই দেশে অনন্তকাল ধরে একনায়কতন্ত্র চালানো। আজকের রাজনীতির সবচেয়ে বড় ট্র্যাজেডি হলো এখানে কোনো স্থায়ী শত্রু বা মিত্র নেই। ইতিহাস ঘাটলে দেখা যাবে বামপন্থী আর কংগ্রেসের একটা অংশ ছাড়া দেশের প্রায় সব বড় বড় আঞ্চলিক দলই কোনো না কোনো সময় বিজেপির আঙিনায় ঘুরে এসেছে। শিবসেনা গেছে, এনসিপি গেছে, চন্দ্রবাবু নাইডুর টিডিপি তো এখন সরকারের প্রধান গুটি। এমনকি করুণানিধির ডিএমকেও অটল বিহারী বাজপেয়ীর জামানায় এনডিএ শরিক ছিল। সবশেষে ইতিহাসের কাঠগড়ায় দাঁড়িয়ে আর ক্ষমতার অন্ধ অহংকারকে দুটো নগ্ন প্রশ্ন ছুড়ে দেওয়া দরকার। প্রথমত, ইডি সিবিআই এর ভয় দেখিয়ে আর কর্পোরেটের টাকায় সাংসদ কিনে যে স্থায়ী সংখ্যাগরিষ্ঠতা আপনারা তৈরি করতে চাইছেন, তার ভেতরে কি লোকলজ্জা বা জনমতের বিন্দু মাত্র অবশিষ্ট আছে? নাকি দেশের সাধারণ মানুষের দেওয়া পবিত্র ভোটকে আপনারা স্রেফ কেনা বেচার খড়কুটো মনে করেন? এবং দ্বিতীয় প্রশ্ন, সংসদের আসন সংখ্যা বাড়িয়ে ভারতের নির্বাচনী ভূগোল বদলে দিয়ে আপনারা তো চিরকাল রাজত্ব করতে চান, কিন্তু যেদিন আপনাদের এই ক্ষমতার দম্ভে পিষ্ট হতে হতে দেশের আমজনতার ধৈর্যের বাঁধ ভেঙে যাবে, সেদিন কোটি কোটি মানুষের সেই গণ বিস্ফোরণকে আটকানোর মতন ক্ষমতা কি আপনাদের এই সাংসদ বা কর্পোরেট প্রভুদের থাকবে? ভাবুন, আরো গভীরে গিয়ে ভাবুন, আর হ্যাঁ, প্রশ্ন করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই। এমন আরো বিষয় জানতে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট, শেয়ার করুন। দেখতে থাকুন দৈনিক সংবাদ, শুধু আমি যথেষ্ট।